হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম নিউ লার্নিং ক্লাস। আজকে আমরা পড়ব ক্লাস 6 এর বাংলা। দেখো কি বলছে, মাটির ঘরের দেওয়াল চিত্র কার লেখা? তপন করের লেখা। এই অধ্যায়ের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আজকে ডিসকাস করব। আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তপন কর জন্ম কত সালে? 1954 সালে। হাওড়ায় বসবাস করেন। সরকারি চারু এবং কারু মহাবিদ্যালয় থেকে 1975 সালে স্নাতক হন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকরা বর্তমানে সরকারি বিদ্যালয়ের শিল্প শিক্ষক। তার রচিত উল্লেখযোগ্য বই অসামান্য মানভূমি, ছবি আঁকতে শেখা প্রভৃতি। মাটির ঘরের দেওয়াল চিত্র রচনাংশের লেখকের মাটির ঘরের দেওয়াল চিত্র প্রবন্ধের একটি সংকলিত ও সংক্ষেপিত অংশ। লেখক তপন করের লেখা একটা বইয়ের নাম লেখো। তবে কি লিখবে? যে চিত্রশিল্পী তপন করের লেখা একটি বইয়ের নাম ছবি আঁকতে শেখা। এই যে দেখো এখানে দেওয়া রয়েছে, তার রচিত উল্লেখযোগ্য বই অসামান্য মানভূমি, ছবি আঁকতে শেখা। তাহলে লেখক তপন করের লেখা একটি বইয়ের নাম কি? ছবি আঁকতে শেখা। পাঠ্য রচনাংশটি কোন বিষয়ে লেখা? এটা হচ্ছে কি গ্রাম বাংলার মাটির ঘরের দেওয়াল চিত্র নিয়ে লেখা। তাহলে কি নিয়ে লেখা? গ্রাম বাংলার মাটির ঘরের দেওয়াল চিত্র নিয়ে লেখা। 2 দাগের প্রশ্ন দেখো কি বলছে, ঠিক শব্দটি বেছে নিয়ে লেখো। দেওয়াল চিত্র এঁকে থাকেন সাধারণত গ্রামের কারা? পুরুষেরা, মেয়েরা নাকি বালকেরা? তাহলে দেওয়াল চিত্র এঁকে থাকেন সাধারণত কারা? সাধারণত মেয়েরা। মূলত বৃত্তাকার, সরলরৈখিক, জ্যামিতিক আকার আশ্রিত বর্ণ সমাবেশে রচিত হয় সাঁওতালি দেওয়াল চিত্রগণ। তবে এটা কি হবে? দেওয়াল চিত্র এঁকে থাকেন সাধারণত কারা? দেওয়াল চিত্র এঁকে থাকেন সাধারণত গ্রামের মেয়েরা। আর এখানে বলছে মূলত বৃত্তাকার, সরলরৈখিক, জ্যামিতিক আকার আশ্রিত বর্ণ সমাবেশে রচিত হয় সাঁওতালি দেওয়াল চিত্রগণ। এটা কি হবে? এটা হচ্ছে জ্যামিতিক, মূলত জ্যামিতিক আকার আশ্রিত বর্ণ সমাবেশে রচিত হয় সাঁওতালি দেওয়াল চিত্রগণ। সাধারণত মাটি থেকে কত পর্যন্ত উচ্চতায় চিত্রণটি বিস্তৃত হয়েছে? 6 ফুট। কোন মানভূম দেওয়াল চিত্রের প্রতীক বলা হয়? এটা হচ্ছে পদ্মটিকে বলা হয় কি দেওয়াল চিত্রের প্রতীক। এখানে শব্দার্থ দেওয়া রয়েছে। দেওয়াল চিত্র মানে কি? দেওয়ালের গায়ে আঁকা ছবি। চিত্রণ হচ্ছে ছবি। পূর্বতন হচ্ছে বিগত। পীঠস্থান হচ্ছে সুপ্রাচীন দেবস্থান বা দেব মন্দির। গৃহাঙ্গন হচ্ছে গৃহ সংলগ্ন আঙিনা। চতুষ্কোণ হচ্ছে 4 কোণ বিশিষ্ট। নিকানো মানে কি? লেপন করা। আর হরিদ্রাব মানে হলদেতে বা বলতে পারি পীতবর্ণযুক্ত। 3 দাগে কি বলছে দেখো, পাঠ থেকে একই অর্থের শব্দ খুঁজে নিয়ে লেখো। কি কি আছে? ছবি, জোগাড়, পঙ্কজ, পুষ্প, মাটি। প্রথম কি আছে? প্রথম হচ্ছে তোমার কি দেখো ছবি। এখানে কি বলছে যে একই অর্থের শব্দ খুঁজে নিয়ে লিখতে হবে ছবি। তাহলে কি হবে? ছবি থেকে চিত্র। জোগাড় থেকে কি হবে? সংগ্রহ, জোগাড় করা। তারপর বলতে পারি যেমন কোনো জিনিস সংগ্রহ করে রাখা, একই মিনিং। পঙ্কজ থেকে হবে পদ্ম। পুষ্প থেকে ফুল। আর মাটি থেকে মৃত্তিকা। কি বললাম? দেখো ছবি হচ্ছে চিত্র, জোগাড় সংগ্রহ, পঙ্কজ পদ্ম, পুষ্প ফুল, আর মাটি হচ্ছে মৃত্তিকা। নিচের বিশেষণ শব্দগুলিকে বিশেষণ এবং বিশেষণ শব্দগুলোকে বিশেষ্যে রূপান্তরিত করো। মানে যেগুলো বিশেষ্য থাকবে সেগুলোকে বিশেষণে পরিণত করতে হবে, আর যেগুলো বিশেষণ থাকবে সেগুলোকে বিশেষ্যে পরিণত করতে হবে। যেমন দেখো প্রথম কি আছে? ভৌগোলিক থেকে হচ্ছে ভূগোল। নির্বাচন থেকে হচ্ছে কি? নির্বাচিত। ভৌগোলিক থেকে কি বললাম? ভূগোল। নির্বাচন থেকে নির্বাচিত।
তারপর কি আছে অঞ্চল, অঞ্চল থেকে আঞ্চলিক। রচিত, রচিত থেকে হচ্ছে রচনা। অলংকার, অলংকার থেকে কি হবে আলংকারিক। আর জ্যামিতি থেকে জ্যামিতিক। দেখো আমি আবার রিপিট করছি, ভৌগোলিক থেকে হচ্ছে ভূগোল, নির্বাচন থেকে নির্বাচিত, অঞ্চল থেকে হচ্ছে আঞ্চলিক, রচিত থেকে হচ্ছে রচনা, অলংকার থেকে হচ্ছে আলংকারিক, আর জ্যামিতি থেকে হচ্ছে জ্যামিতিক। নিচের বাক্যগুলি জুড়ে একটা বাক্যে পরিণত করো। এই মাটির রং ঈষৎ হরিদ্রাব্য, এই মাটির রং ঈষৎ সাদাটে। তার মানে কি এখানে কটা বাক্য আছে, এই যে দেখো এখানে দুটো বাক্য আছে। তো এই দুটো বাক্যকে কি করতে হবে, দুটো বাক্যকে জুড়ে একটা বাক্যে পরিণত করতে হবে। অর্থাৎ এখানে যেটা লেখা রয়েছে সেটাকে যুক্ত করে কি করতে হবে, একটা বাক্য তৈরি করতে হবে। প্রথম বাক্য হলো এই মাটির রং ঈষৎ হরিদ্রাব্য, এই মাটির রং ঈষৎ সাদাটে। প্রথম বাক্য হচ্ছে কি, যে দেখো এই দুটো বাক্যকে কি করতে হবে, একটা বাক্যে পরিণত করতে হবে। তাহলে লিখতে হবে কি, যে এই মাটির রং ঈষৎ হরিদ্রাব্য ও সাদাটে। এই মাটির রং ঈষৎ হরিদ্রাব্য ও সাদাটে। দূর থেকে দৃশ্য হিসেবে মানানসই হওয়া চাই। এইভাবে দেওয়ালগুলো নির্বাচন করা হয়। মানে এখানে কটা বাক্য আছে, দুটো বাক্য। প্রথম বাক্য কি, দূর থেকে দৃশ্যমান হিসেবে মানানসই হওয়া চাই। আর দ্বিতীয় বাক্য হচ্ছে এইভাবে দেওয়ালগুলি নির্বাচন করা হয়। তাই দুটো বাক্যকে একটা বাক্যে পরিণত করতে হবে। তাহলে লিখতে হবে দূর থেকে দৃশ্য হিসেবে মানানসই হওয়ার চেষ্টা, এইভাবেই দেওয়ালগুলোকে নির্বাচন করা হয়। তাহলে কি বললাম, দূর থেকে দৃশ্য হিসেবে মানানসই হবে, দূর থেকে দৃশ্য হিসেবে মানানসই হবে এমনভাবে দেওয়ালগুলো নির্বাচন করা হয়। দূর থেকে দৃশ্য হিসেবে মানানসই হবে এমনভাবে দেওয়ালগুলো নির্বাচন করা হয়। ঘরের চতুষ্পার্শ্ব হিসেবে ঘরের চতুষ্পার্শ্ব ঘিরে থাকে একটি বেদি, তার রং কালো। ঘরের চতুষ্পার্শ্ব ঘিরে যে বেদিটি আছে তার রং হলো কালো। বাংলার কৃষিজীবী সমাজের কিছু প্রাচীন উৎসব আছে, এগুলো হলো গোবন্দনা, কারাখুটো, গরুখুটা প্রভৃতি। এখানে কটা বাক্য আছে, দুটো বাক্যকে একটা বাক্যে পরিণত করতে হবে। লিখতে হবে বাংলার কৃষিজীবী সমাজের প্রাচীন উৎসগুলি হলো গোবন্দনা, কারাখুটা, গরুখুটা প্রভৃতি। নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। তোমার জানা কোন অঞ্চলে লোক সমাজে দেওয়ালে ছবি আঁকার চল আছে? মানে তোমার জানা কোন অঞ্চলের লোক সমাজে দেওয়ালে ছবি আঁকার চল আছে? তাহলে এখানে তোমরা বলতে পারো যে আমার জানা মেদিনীপুর অঞ্চলের লোক সমাজের দেওয়ালে ছবি আঁকার চল আছে। মানভূম জেলার সংলগ্ন আর কোন কোন জেলায় দেওয়াল চিত্রণ হয়ে থাকে? মানভূম জেলার সংলগ্ন মেদিনীপুর, বাঁকুড়া, তারপর হচ্ছে বর্ধমান জেলার পশ্চিম অংশ, বীরভূম জেলাতেও দেওয়াল চিত্রণ হয়ে থাকে। তো কোন কোন জেলা? মানভূম জেলার সংলগ্ন মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান জেলার পশ্চিম অংশ, বীরভূম জেলাতেও দেওয়াল চিত্রণ হয়ে থাকে। মানভূম জেলার কোন কোন অধিবাসী গোষ্ঠীর বাস? মানভূম জেলার সাঁওতাল, হো, অসুর, ভূমিজ, মুন্ডা, ওরাং, খেরিয়া, শবর, কোল, বীরহর প্রভৃতি আদিবাসী গোষ্ঠী বাস করে। তাহলে মানভূম জেলার কোন কোন আদিবাসী গোষ্ঠী এখানে বাস করে? মানভূম জেলার সাঁওতাল, হো, অসুর, ভূমিজ, মুন্ডা, ওরাং, খেরিয়া, শবর, কোল
বীরহর প্রভৃতি আদিবাসী গোষ্ঠী এখানে বাস করে। মাটির দেওয়াল চিত্রগুলো সাধারণত কোন কোন উৎসবে আঁকা হয়? সাধারণত আশ্বিনের দুর্গাপূজা ও কার্তিকের অমাবস্যা বা দীপাবলি, এই দুই উৎসবকে কেন্দ্র করে আঁকা হয়। কি কি বললাম? দুর্গাপূজা আর কালী পূজা। চিত্রণগুলি গৃহের সৌন্দর্যের জন্য অলংকার হিসেবে গণ্য হয়। দেওয়াল চিত্র করার জন্য কি কি উপাদান ব্যবহার করা হয়? সাধারণত লালচে গিরিমাটি বা গৈরিক রঙের মৃত্তিকা, গিরিফল চুবিয়ে ছাপ দিয়ে রং করা হয়। কখনো কখনো নিকানো দেওয়ালের হালকা বেলে মাটির গোলা দিয়ে নেতা হয়। কখনো কখনো নিকানো দেওয়ালের হালকা বেলে মাটির গোলা দিয়ে নেতা হয়। এই দুধ মাটিতে ভিজে থাকতে থাকতেই হাতের আঙুলের ডগা দিয়ে দাগ টেনে ছবি আঁকা হয়। এবার দেখো 6-6 কি বলছে? কোন তিথিতে কৃষিজীবীরা কিভাবে তাদের গৃহসজ্জা করে তা লেখো। রাঢ় বাংলার কৃষিজীবীরা প্রথমত কালী পূজা অর্থাৎ কার্তিকের অমাবস্যার তিথিতে গৃহসজ্জা ও অলঙ্করণের কাজ করে। সাঁওতাল, ভূমিজ, বাউরি, শবর ইত্যাদি সমাজের মানুষেরা তাদের প্রাচীন উৎসব গোবন্দনা, তারপরে হচ্ছে কুড়াখুটা, গরুখুটা কেন্দ্র করে মেতে ওঠে। উৎসব পালনের ঘরবাড়ি মেরামতের লেপা মোছা করে থাকে। বাড়িতে প্রবেশদ্বার থেকে উঠোন, ঘরবাড়ি, উঠোন, গরুঘর, ধানের গোলা এবং বাসগৃহ সর্বত্র আলপনা দিয়ে সাজানো হয়। এবার কি বলছে দেখো, কোন কোন জাতির দেওয়াল চিত্রের সাধারণ লক্ষণ পদ্ম? ভূমিজ, কুর্মী ও অন্যান্য গোষ্ঠীর মানুষেরা যে চিত্রণ করে থাকে তার সাধারণ লক্ষণ পদ্ম। বিকশিত এই পদ্মকে আবার মানভূমির দেওয়াল চিত্রের প্রতীক বলে। দেখো 8 কি বলছে? দুধে মাটির ওপর কিভাবে চিত্রণ করা হয়? নিকানো উঠোনে হালকাভাবে বেলে মাটির গোলা দেওয়া হয়। নাতা দেওয়া ওই মাটির রং হরিদ্রাব্য ও সাদাটে। মাটির এই প্রলেপটি ভেজা থাকতে থাকতেই আঙুলের ডগা দিয়ে দাগ টেনে ছবি আঁকা হয়। দুধে মাটি এটি স্থানীয় নাম হিসেবেই প্রচলিত। তারপর বলছে দেখো কি বলছে? মোরগ ঝুঁটির চলচ্চিত্রে আর কি কি নকশা থাকে? জনপ্রিয় ও বিশেষ গুরুত্বপূর্ণ চলচ্চিত্র হলো মোরগ ঝুঁটি। এই চলচ্চিত্রের মধ্যে মোটিভ সংযুক্ত করে জড়োয়া সাজ করা হয়। একে মুর্গা ঝড়ও বলে। এর চারিদিকে থাকে উদীয়মান সূর্যের নকশা, সবগুলির ফাঁকে ফাঁকে উঠে আসে একটা করে আধফোঁটা পদ্ম। এগুলি বাড়ির ফাঁকা জায়গার মধ্যে যেমন পদ্ম থাকে তেমনই থাকে ইস্কাবন, হরতনের চিহ্ন, সাধারণ লতাপাতা, পাখি, ময়ূর ইত্যাদি। এগুলো সাধারণত লাল, নীল, সাদা, গেরুয়া বিচিত্র বর্ণের সমাবেশে নকশাগুলো আঁকা হয়। আজকে আমি ভিডিও এখানেই শেষ করলাম। দেখো তোমাদের সম্পূর্ণ যেগুলো কোশ্চেন রয়েছে সবটা কিন্তু আমি কমপ্লিট করে দিলাম। তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? নেক্সট দিন আমি পরের অধ্যায়ের এই যে পিঁপড়ে, এই অধ্যায়ের কোশ্চেন অ্যান্সারগুলো ভিডিও করে দিয়ে দেবো।